আসসালামু আলাইকুম। আতকে আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমের শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এনসিপিকে শাপলার পরিবর্তে অন্য প্রতীক দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি একথা জানান। ইসি সচিব জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ৪২,৭৬১টি ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা ঘোষণা করতে সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের যে তালিকা চূড়ান্ত করা হয়েছে সেগুলোর মোট হিসাব উপস্থাপন করে সচিব বলেন, এবারের মোট ভোট কেন্দ্র ৪২,৭৬১ আর মোট ভোট কক্ষ ২,৪৪,৬৪৯টি। ৬৪টা জেলার ৩০০ কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১ আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য ১,১৫,১৩৭ আর মহিলাদের জন্য ১,২৯,৬০২। অস্থায়ী কেন্দ্রের আমরা প্রাথমিকভাবে আমাদের এখন পর্যন্ত হিসাব হচ্ছে ১৪টা এবং সেখানে অস্থায়ী কক্ষের সংখ্যাও দাঁড়াবে আপনার ১২,০০০-এর মতন। এনসিপি শাপলা প্রতীকের দাবি ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগতভাবে তফসিলে না থাকায় এনসিপিকে শাপলা দেওয়া যায়নি। এর বাইরে আপাতত ইসির কোনো সিদ্ধান্ত নেই। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে, এখান থেকে এখনো পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই। কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। আমাদের তফসিলে নাই, অর্থাৎ আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয়নি। এখন এটাই হচ্ছে আমরা আগাগোড়াই বলে আসছি। এখন আমি এই কথাটাই বলছি, তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে, কমিশন যখন আপনাদের সামনে আসবে তখন আপনারা মাননীয় কমিশনকে এটা জিজ্ঞাসা করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের ব্যাপারে কমিশন সচিব বলেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে যেহেতু কোনো সাংঘর্ষিক মতামত আসেনি, তাই 5টি প্রেক্ষাপটকে সামনে রেখে সংশোধনের প্রস্তাব গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। মঙ্গলবার সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দুপুর 12টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সমাপনী বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট আলোচনার ভিডিও, অডিও, ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। বলেন, এই দলিলগুলোই ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্তের পাশাপাশি অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান কমিশনের সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যুগপথ আন্দোলনের মাধ্যমে সহযোগীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী বৈতরণী পার হতে চায় বিএনপি। আর দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে জোটবদ্ধ দলের অভিন্ন প্রতীক ব্যবহারের সুযোগ থাকা উচিত। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা জানান তারা। এইচএম মেহেদী হাসানের রিপোর্টে বিস্তারিত। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জানান, আগামী নির্বাচনে জোট গঠনে গুরুত্ব পাবে যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলো। আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণী পার হতে পারি।
নয়াপল্টনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, জুলুম ও নির্যাতনের শিকার যুবদল নেতাকর্মীরা দেশের গণতন্ত্র উদ্ধারে কাজ করবে। সেই দেশে বিএনপি ধ্বংস পাবে, কেন একে মোকাবেলা করার জন্য একটি সাংগঠনিক শক্তি দরকার, যে কারণে কিন্তু বিএনপি আছে সেটা দেখার বিষয় আছে। এদিকে রাজধানীর আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনে জোটের ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা থাকা উচিত। এই রেগুলেশনটা রিভিউ করা দরকার। এটা তো একটা চয়েস, এটা একটা ক্যান্ডিডেটের সে তার নিজস্ব চয়েস। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তিকে ঘিরে আস্থার সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই অবস্থায় সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। সোমবার সন্ধ্যায় রাজধানীতে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আমির খসরু জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কতটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ সময় কমনওয়েলথ প্রতিনিধি দল জানিয়েছে তারা নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে। তিনি আরও বলেন, জুলাই সনদ যে দল ক্ষমতায় আসবে তারাই বাস্তবায়ন করবে। এছাড়া নির্বাচন সংক্রান্ত যত সিদ্ধান্ত আসবে সেগুলো সরকারকে নয়, নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে। নির্বাচন প্রক্রিয়াটা যে স্বচ্ছতা আছে কিনা, এটা নিয়ে যাতে কোনো প্রশ্ন উঠে কিনা, এটা তো সকলের মনে প্রশ্নটা জেগেছে। এটার উপর স্বাভাবিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা এসেছে এবং আলোচিত হয়েছে। কিছু কার্যক্রম, কিছু ব্যক্তির ব্যাপারে আস্থা সংকট সৃষ্টি হয়েছে। এটা বিএনপির একা নয়, এটা বিভিন্ন দল থেকে বলা হয়েছে। যেখানে আস্থার সংকট হবে সেখানে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। এই কারণে বলা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে, কেয়ারটেকার গভর্নমেন্টে বলা আছে কিভাবে নির্বাচনটা কন্ডাক্ট করবে। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই হত্যাকারীদের দৃশ্যমান কিছু বিচার এ সরকারের আমলেই দেখতে চায় দেশের মানুষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি একথা বলেন। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা 5 ঘণ্টা করার আশ্বাস দেন ডক্টর শফিকুর রহমান। কোনো মানুষকে জীবনের তরে একেবারে শত্রুর তালিকায় ফেলে দেওয়া, এটা কোনো মুমিনের কাজ নয়। তবে হ্যাঁ, যারা মানব হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি পেতেই হবে। আমরা এই হত্যার বিচার চেয়েছি, হত্যার বিচার শুরু হয়েছে। আমরা জানি এই সরকারের মেয়াদকালে সমস্ত হত্যার বিচার করা সম্ভব নয়। তবে তাদের বিদায় নেওয়ার আগে দৃশ্যমান কয়েকটা রায় দেখার জন্য জাতি অপেক্ষা করছে। তাহলে আস্থা ফিরে আসবে। এরপরে যারাই সরকারে যাবে, আল্লাহ যাদেরকেই মনোনীত করেন, তাদেরকে অবশ্যই এই বিচারের ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। বিএনপির বৃহত্তর জোটে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে জামাত ইসলামী। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ইসলামী ও দেশপ্রেমিক কয়েকটি দল নিয়ে আসন সমঝোতার চেষ্টা চলছে, আর এককভাবে নির্বাচন সহ যে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে বিএনপি ও জামায়াতের বাইরে তরুণদের বড় মোর্চা গড়ার চেষ্টা চলছে এবি পার্টি। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতিতে মুখ্য হয়ে উঠছে নির্বাচনী জোটের আলোচনা। এরই মধ্যে যুগপৎ আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধীদের সঙ্গে বৃহত্তর জোট গঠনে প্রস্তুত বিএনপি, দিচ্ছে আসন ছাড়ের ইঙ্গিত। আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন। বিএনপির বৃহত্তর জোটে অংশ না নিয়ে এর বিপরীতে ইসলামী দলসহ বেশ কয়েকটি দল নিয়ে নির্বাচনের আগে আসন সমঝোতা করতে চায় জামায়াত ইসলামী। তবে এখনো কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যারা বৃহত্তর জোটের কথা বলছেন, তো ওনাদের সাথে তো ছোটোখাটো দল নানান ইস্যুতে তো আগে থেকেই আছে, এটা তো নতুন না, আছেন। এর সাথে হয়তো কিছু যোগ হবে, কিছু বিয়োগ হবে। তা নির্বাচনের খেলা তো বহু কিছু
বাইরে থেকে অনেকে গুটি চালে, ভেতরে অনেক গুটি চালে। এখানে কি বলে গিভ অ্যান্ড টেকের নানান ইস্যু থাকবে। ইসলামী দলগুলোর মধ্যে আলাপ আলোচনা চলছে। আমরা আরও তফসিল ঘোষণা হলে নির্বাচনী মেরুকরণে এখানে কোনো আসন সমঝোতা হবে বা কার সাথে কি কতটা হতে পারে সেই লক্ষ্যেই কিন্তু আমরা একসাথে চলছি। প্রত্যেক দলের মধ্যে আন্তরিকতা দেখা যাচ্ছে। আমার মনে হয় আরেকটু সময় গেলে এগুলো একটা পরিণত রূপ হয়তো লাভ করবে। বিএনপির সঙ্গে জোটের ব্যাপারে আগ্রহী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে বড় দলের সঙ্গে যুক্ত না হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনের পথে হাঁটতে দলের অভ্যন্তরে আলোচনা রয়েছে বলে জানান এনসিপির সদস্য সচিব। আমরা বাংলাদেশে ক্রিয়াশীল যে কোনো রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী ভূমিকায় ছিলেন তাদের সঙ্গে জোটের আমরা সম্ভাবনা দেখি। আমরা এই সম্ভাবনাও দেখি যে জোটের বাইরে গিয়েও যদি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আমাদের এককভাবে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রেও আমরা নিজেদেরকে প্রস্তুত রেখেছি। এনসিপি তরুণ রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কোনো জোট করতে পারে কিনা সে আলোচনা এখনও আমাদের মধ্যে চলমান রয়েছে। আমরা এখনো পরিপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। পুরনো ধারার রাজনীতিকে কলুষিত উল্লেখ করে বিএনপি জামায়াতের সঙ্গে না গিয়ে তারুণ্য নির্ভর দলগুলোকে নিয়ে বৃহত্তর মোর্চা গড়তে চায় এবি পার্টি। গণতন্ত্র মঞ্চভুক্ত 6টা দল, নাগরিক ঐক্য, আপনার গণসংহতি আন্দোলন, তারপরে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি জাসদ, আর হলো আপনার ভাসানী অনুসারী পরিষদ বা ভাসানী জনশক্তি পার্টি। এই হলো 6টা দল। আর আমাদের হচ্ছে এবি পার্টি, এনসিপি এবং গণ অধিকার পরিষদ। এই 9টা দল মিলে আমরা একটা নতুন রাজনীতির জোট করার একটা প্রাথমিক আলোচনা আমরা শুরু করেছি। এটা এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। তবে দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ঐকমত্য রয়েছে এসব রাজনৈতিক দলের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। মানহীন বেয়ারিং প্যাড নয়, ঢাকা মেট্রো রেলের নকশার ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটছে বলে দাবি বিশেষজ্ঞদের। তারা বলছেন অনেকটা কপি পেস্ট করেই তৈরি করা হয়েছিল ঢাকা মেট্রো রেল। এটিকে পুরো ম্যানেজমেন্টের ব্যর্থতা মন্তব্য করে সরেজমিনে তদন্তের কথা বলছেন তারা। আর নিয়ম নীতির লঙ্ঘন করে মেট্রো রেল চালুও দুর্ঘটনার কারণ বলছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। স্বপ্নের মেট্রো রেল যাত্রার 2 বছরের মাথায় রূপ নিল দুঃস্বপ্নে। ফার্মগেটে বেয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর মধ্য দিয়ে আলোচনায় আসে ঢাকা মেট্রো রেলের সক্ষমতা আর নিরাপত্তার বিষয়টি। 100 বছরের প্রকল্পে আগামী 25 বছর মেরামত করার কথা না থাকলেও 2 বছরের মাথায় এমন দুর্ঘটনা পুরো প্রকল্পের নিরাপত্তা ঝুঁকি এখন প্রশ্নের মুখে। বিশেষজ্ঞরা বলছেন বেয়ারিং প্যাডের দুর্বলতা নয়, বরং নকশাগত ত্রুটির কারণে এমনটি হয়েছে। শিগগিরই সরেজমিন পর্যবেক্ষণের পাশাপাশি প্রতিটি পিয়ারের বেয়ারিং প্যাড পরীক্ষার কথা বলছেন তারা। নকশাতে কিন্তু আসলে এই অ্যাঙ্করেজ সিস্টেম দেওয়া নাই, তো এখান থেকে অবধারিত বা নিশ্চিত আসলে নকশা একটা বড় ত্রুটি হয়ে গেছে। মূলত অনেকটা কপি পেস্ট করে ফেলেছে। সোজা সেগমেন্টে যেভাবে বেয়ারিং প্যাড বসে আছে একইভাবে এখানে বসে রাখা হয়েছে। এটা আসলে একটা নকশার বড় ত্রুটি আমি দেখছি। আওয়ামী লীগ সরকার পর্যাপ্ত ট্রায়াল না করে মেট্রো রেলকে চলাচলের অনুমতি দেয় এমন দুর্ঘটনা অভিযোগ করে কর্তৃপক্ষ বলছে আগামী 5 কর্মদিবসের মধ্যে কনসালটেন্ট প্রতিষ্ঠানকে পরিদর্শন করতে বলা হয়েছে। অল বেয়ারিং হ্যাজ টু বি চেকড ফার্স্ট ভিজুয়ালি, দেখতে হবে। তারপরে ইউ চেক দ্য ফাংশনালিটি, ইউ চেক দ্য ইন্টিগ্রিটি অফ দ্য প্যাড আছে হয়তো ফাংশনাল করতেছে কিনা এটাও দেখতে হবে। আবার এটা বাইরে একটার সাথে ইন্টিগ্রেটেড কিনা, যে ফাংশনটা করার জন্য এটা বসানো হয়েছে ওইটাও প্রি ওপেনিং সেশন করার কথা ছিল, এটা হয় নাই। আর যেটা হয়েছে এটা অ্যাডিকুয়েট না। ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী 6 থেকে 9 মাস লাগে এই ট্রায়াল রান চালাইতে। মেট্রো রেলে নকশা ত্রুটি থাকতে পারে স্বীকার করে তিনি বলেন এখনই সংশোধন না করলে ঝুঁকিতে পড়তে পারে ঢাকা মেট্রো রেল। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কৃষি, তথ্য প্রযুক্তি, খাদ্য, বিমান ও নৌ যোগাযোগ খাতে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। 2 দেশের মধ্যে 9ম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ও পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক।
সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ২০ বছর পর অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তানের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটা মুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্য বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। শুল্কমুক্ত সুবিধা পেলে রপ্তানি বাড়বে বলে আশা করছে বাংলাদেশ। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বাণিজ্য সম্প্রসারণে বেশ কয়েকটি সমঝোতা স্মারক নিয়েও আলোচনা হয়। বিমান যোগাযোগ, শিপিং, সে সব হয়েছে, আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করেছি এবং মোটামুটি যেগুলো আমরা এগ্রি করেছি সবগুলো কিন্তু দুইটা দেশের জন্য, দুটি দেশের মানুষের জন্য উপকার হবে। প্রবাসের খবর। পবিত্র ওমরা পালন করতে গেলে এখন থেকে ফিরতি টিকিট কাটা ও যাত্রার সময় তা চেক ইন কাউন্টারে দেখানোর নিয়ম বাধ্যতামূলক করেছে সৌদি আরব। এনটিভির মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী বিশ্বের যে কোনো ধরনের ভিসাধারী যাত্রীর জন্যই সৌদি আরবের এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। ওমরা যাত্রীদের যাত্রা ও ফেরার তারিখ স্পষ্ট রাখার নিয়ম কঠোর করা হয়েছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে আমিরাতের ট্রাভেল অপারেটররা জানান, প্রতিটি ওমরা যাত্রীর ভ্রমণের তারিখ সম্পর্কে স্পষ্টতা নিশ্চিত করতে সৌদি আরব এই কড়াকড়ি আরোপ করেছে। তারা জানিয়েছেন, ভিসা বা নাগরিকত্ব নির্বিশেষে এখন সব যাত্রীর জন্যই ফিরতি টিকিট বাধ্যতামূলক করা হয়েছে। নেত্রকোনা জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী মালয়েশিয়া প্রবাসী সাইফুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে কুয়ালালামপুরে সংবাদ সম্মেলন হয়েছে। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, রবিবারের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার সাইফুল ইসলাম। এ সময় নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, অজ্ঞাত এক টিকটকার তথ্য বিকৃত করে যে ভিডিও প্রকাশ করেছে তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। সামাজিকভাবে সম্মান ক্ষুণ্ণের অভিযোগ এনে অপপ্রচারকারীকে আইনের আওতায় আনারও দাবি জানান প্রবাসী এই ব্যবসায়ী। এর আগে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনেও লিখিত অভিযোগ জমা দেন সাইফুল ইসলাম বাবুল। মালয়েশিয়ায় কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন আয়োজিত ৬ দলীয় ফুটসাল টুর্নামেন্টে ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিডিএফসি আমপাং। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের আমপাং এর ফুটসাল হাবে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা। কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন মালয়েশিয়ার আয়োজনে ৬ দলীয় এই ফুটবল টুর্নামেন্টের প্রতিটি খেলা ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফাইনালে ফ্রেন্ডস ক্লাবকে ৭-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিডিএফসি আমপাং। দলকে জিতিয়ে ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার পান সুমন। তবে টুর্নামেন্টে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠেছে বিডিএফসি আমপাংয়ের আকাশের হাতে। এছাড়া সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন সারজিৎ। টুর্নামেন্টে বিজয়ী দলকে ক্রেস্ট ও ৬০,০০০ টাকা ও রানার আপ দলকে ক্রেস্ট ও ৩৬,০০০ টাকা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়েছে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।